স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে আমি শান্তা জাহান রয়েছি এবং আজও আমার সাথে রয়েছেন দুজন মানুষ যাদের কাছ থেকে তাদের সফলতার গল্প আমরা শুনব। চলুন পরিচিত হয়ে নিই। একজন এসেছেন নোয়াখালী থেকে মোহাম্মদ সাইফুল আরেফিন এবং আরেকজন রয়েছেন কিশোরগঞ্জ সদর থেকে আশরাফুল ইসলাম। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি। সো দুজন দু প্রান্ত থেকে এসেছেন কিন্তু সফলতার গল্প অনেকটাই এক। আমরা সেই গল্পই আজ জানবো। প্রথমে মোহাম্মদ আরিফিন, আপনার কাছ থেকে জানতে চাই আপনার সম্পর্কে। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল আরিফিন মিঠু। আমি এসেছি নোয়াখালী সদর থেকে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন বর্তমানে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতেছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। সাথে সাথে আমি একটা আইটি প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবেও কাজ করতেছি। এবং আশরাফুল ইসলাম? আমি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর থেকে আসছি। তিতুমির কলেজ থেকে পড়াশোনা কমপ্লিট করেছি। সো ফ্রিল্যান্সিংয়ে মোটামুটি আমি দীর্ঘদিন যাবত কাজ করছি। সো এটার পাশাপাশি একটা আমি পার্ট টাইম একটা জবও করি, রিমোট জব যেটা। সো তার মানে দুজনেই ফ্রিল্যান্সিংটাকে মূল পেশা হিসেবে নিয়ে পাশাপাশি অন্য কাজ করছেন। সাধারণত আমরা গল্প শুনে থাকি যে আমি এই কাজটা করছি পাশাপাশি ফ্রিল্যান্সিংও করছি। তো আপনাদের ক্ষেত্রে সফলতার গল্প এটি কিন্তু চিত্রটাকে উল্টে দিয়েছে। সো আমি সেই গল্পটাই জানতে চাই, ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত হওয়ার পেছনের গল্প। ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত হওয়ার মূলত যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে যখন আমি লেখাপড়া শেষ করি তখন ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা দেখতাম আর কি যে ফ্রিল্যান্সিং করে এটা আর্নিং করা যায়, সেটা আর্নিং করা যায়। তো প্রথম দিকে হয়তো বা বিশ্বাস হতো না আর কি বিষয়টা, যে আসলে কি অনলাইনে আর্নিং করা যায় নাকি। তো আমার এক বড় ভাই ফ্রিল্যান্সিং করতেন। তো ওনার সাথে একটা ভালো রিলেশনের জন্য ওনার সাথে মাঝে মাঝে আমি ওনার অফিসে বসতাম আর কি। আচ্ছা। তো সেখান থেকে দেখতাম যে উনি বিভিন্ন ধরনের অনলাইনে কাজ করে ভালো একটা আর্নিং করতেছে। তো সেখান থেকেই আসলে মূলত ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপরে হচ্ছে যুব উন্নয়নের যে প্রশিক্ষণটা 3 মাসের, সেটা আমি ফেসবুকে অ্যাড দেখি, সেখানে পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে চান্স পাই। আচ্ছা। সেখানে কোর্সটা সফলভাবে সম্পন্ন করি এবং কোর্সটা করার পরে আসলে মূলত এই সেক্টরে আসলে একটা ভালো ধারণা তৈরি হয় যে কোন মার্কেট প্লেসে গেলে আমি কাজটা বেশি পাবো, কোথায় কি কোন বায়ারের সাথে আমার কীভাবে কথা বলতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হবে। এইভাবে আসলে মেনলি ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু হয় আর কি আমার। ওকে। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি আপনি প্রফেশনালি অন্য কোনো পেশায় যুক্ত ছিলেন? প্রফেশনালি ওইভাবে যুক্ত ছিলাম না, কিন্তু টুকটাক ট্রাই করতাম আর কি ফ্রিল্যান্সিং করার। কিন্তু সেভাবে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকাতে ওইভাবে সফল হওয়ার সম্ভব হয়নি আর কি। এটা কত বছর আগে থেকে শুরু হলো? এটা 2 বছর আগে থেকে। 2 বছর আগে থেকে। ওকে। আপনার কাছ থেকে তো শুনবোই আপনার পরবর্তী গল্পগুলো। আশরাফুল ইসলাম, আপনার কাছ থেকে একটু জানি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হওয়ার গল্পটা। মূলত আমি চারুকলা স্টুডেন্ট ছিলাম। সেই ক্ষেত্রে আমার গ্রাফিক ডিজাইনের প্রতি আমার একটা নেশা ছিল। সো তখনকার গ্রামে ছিলাম। তো এটা আমি বিভিন্ন সময় টিভিতে দেখতাম, অনেকে বলতাম ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকার মতো ইনকাম করা যায়, এরকম দেখতাম। দেখার পরে মনে মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগ্রত হলো। সো ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে যেহেতু আমি চারুকলা পারি, সেই থেকে আমি গ্রাফিক ডিজাইনটা আমি বেছে দিলাম। সো তারপর আমি একটা অ্যাড দেখতে পেলাম ফেসবুকে ই-লার্নিংয়ের 3 মাস মেয়াদি। এটাতে আমি জয়েন হয়ে গেলাম, গ্রাফিক ডিজাইনটা নিয়ে নিলাম। সফলভাবে সেখান থেকে গ্রাফিক ডিজাইনটা শিখতে পারছি। আর কোন কোন ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হবে সেটা সঠিক ধারণা পেয়ে আজকে এই পদে এগোচ্ছে আর কি। তার মানে আগ্রহ তো আগে থেকেই ছিল। ই-লার্নিং এর এই প্রশিক্ষণটা আপনার জন্য অ্যাকচুয়ালি স্বপ্ন বাস্তবায়নের দুয়ার উন্মোচন করে দিয়েছে। আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই যে নোয়াখালীর মতো একটা অঞ্চলে ফ্রিল্যান্সিং করে ভালো একটা আর্ন করা সম্ভব এবং সেটা ঘরে বসে সম্ভব খুব ইজিলি। এই ধারণাটা অন্যান্যদের মধ্যে আসলে কতটা আমি বলবো অনুপ্রেরণা জাগায় যে আমরাও চাইলে পারি? এখন তো ডিজিটাল মাধ্যম খুব ইজি, সবার কাছে অ্যাক্সেসিবল।
তো এখন মোটামুটি সবাই যারা হচ্ছে নতুন যুব সমাজ আমাদের মতো, তারা এটাই এখন ফ্রিল্যান্সিংয়ে প্রচণ্ড আগ্রহ নিয়ে আগাচ্ছে আর কি তারা। কারণ দেখা যাচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি সে একটা আউট ইনকাম করতে পারতেছে ফ্রিল্যান্সিং করলে। অনেকে যেমন আমরা ফুল টাইম নিয়েছি এটাকে ফ্রিল্যান্সিং, তো অনেকে দেখা যাচ্ছে যে তার বিজনেস আছে একটা, ফ্রি টাইমটা সে কাজে লেগে আর্নিং করতে পারতেছে। তারপর হচ্ছে যারা হচ্ছে মহিলা মানুষ নর্মালি হচ্ছে বাইরে বের হয়ে একটা জব করতে পারছে না, কিন্তু সে ঘরে বসে কিন্তু একটা আর্নিং করতে পারতেছে। তো এই হিসেবে আমার যতটুক মনে হয় যে আমাদের নোয়াখালীর যে এরিয়াটা আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ের দিকে তাদের আগ্রহ বাড়তেছে। আশরাফুল ইসলাম, আপনি একটু বলবেন যখন আপনি কাজ করা শুরু করলেন নিশ্চয়ই প্রথম জার্নিটা খুব বেশি স্মুথ ছিল না, কিছু প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ তো আপনাকে নিতে হয়েছে। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে চ্যালেঞ্জগুলো কি ছিল? শুরুতে আমি যখন গ্রামে ছিলাম, সো অনেকে ভাবতো না যে কম্পিউটার টিপে গ্রাফিক ডিজাইন শিখে কীভাবে টাকা আর্ন করা, অনেকে বিশ্বাস করতো না। সো আমি যখন টাকাটা আর্ন করি তখন আমার ফ্যামিলিও বিশ্বাস করতে পারে না আমি যে গ্রাফিক ডিজাইন করে কম্পিউটারে ঘরে বসে টাকা আর্ন করলাম। মানে বাসার বাইরে যেতে হচ্ছে না, সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে ফ্যামিলিকে সময় দিতে পারতেছে, গল্প করতেছে, কাজও করতেছে। নিজের কাছে অনেক কিছু ভালো লাগছিল, আমি একটা কিছু করতে পারছি পড়াশোনার পাশাপাশি। আপনাদের কাজের প্রথম মানে আর্নিংটা কত ছিল, কত টাকা দিয়ে যাত্রাটা শুরু যদি হয়েছিল? একদম প্রথম অর্ডারটা বলি, সেটা হচ্ছে আমার ছিল $150। জি, সেটা একটা আমেরিকান ক্লায়েন্টের freelancer.com এর মাধ্যমে আমি অর্ডারটা পেয়েছিলাম। সেটা ছিল একটা ফেসবুক বুস্টিং এর কাজ। বাহ। তো এটা সফলভাবে সম্পূর্ণ করাতে আমি প্রথম অর্ডারটা $150 আর্ন করি। তো যখন প্রথম পেমেন্টটা আসে, সেটা হচ্ছে একটা আসলে স্ট্রাগলের পরে একটা সফলতা চলে আসে আর কি, যে না আমি আসলে প্রথম পারতেছি। কাজটা নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিংও ছিল, জি। হবে কি হবে না, ক্লায়েন্ট স্যাটিসফাই হবে কি না। একটা টেনশনের মধ্যে ছিলাম যে আসলে কি পারবো নাকি, কিন্তু যখনই পেমেন্টটা আসলো, কাজটা সফল হলো, তখন আসলে একটা নিজের ভিতরে কনফিডেন্স চলে আসলো যে আমিও তাহলে পারবো। আত্মবিশ্বাসের জায়গাটা অনেক বেশি দৃঢ় হলো। যে আমিও তাহলে পারতেছি এখন, এবং ভবিষ্যতে আরো ভালো করতে পারবো। এটা আপনার প্রশিক্ষণের কতদিনের মধ্যে এটা আমি হয়েছিল? প্রশিক্ষণের শেষ মাসেই কাজটা পেয়েছিলাম, মানে তৃতীয় মাসে। আশরাফুল, আপনি? আমি ফেসবুকের একটা বুস্টিং এর একটা অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডস একটা কাজ পাই ডিজাইনের। সেই ক্লায়েন্টটা ছিল কোরিয়ান ক্লায়েন্ট। আচ্ছা অ্যামাউন্ট ছিল আমার $65 আচ্ছা। শুরুতে। তখনই ভাবতে পারি না আমার অ্যাকাউন্টে এত টাকা আসবে, তারপর উনি আমার কাজটা বেছে নেবে কন্টেস্টে, ফ্রিল্যান্সার কন্টেস্টে। অনেকজনের মধ্যে কাজটা আমার বেছে নিয়েছিল। সেখানে কাজ জমা পড়ছিল প্রায় 2000 কাজ, 2000 জনের। তার মধ্যে আমি সিলেক্ট হয়েছি। বাবা, ওই দিন আমার কাছে অনেক ভালো লাগছিল। ছিল। হ্যাঁ, আমার রাতে ঘুম হয় নাই। আচ্ছা, আমার এত যে ভালো লাগছিল, আমি আব্বুকে দেখাচ্ছি, আম্মুকে দেখাচ্ছি, তারা বিশ্বাস করে না, টাকা তো হাতে আসে নাই অ্যাকাউন্টে। তারপর যখন টাকা তুললাম তারা বিশ্বাস করলো। প্রশিক্ষণের গল্পটা একটু জানতে চাই। যখন আপনারা জানলেন যে 3 মাস ব্যাপী এই প্রশিক্ষণটা চলবে এবং আপনাদেরকে প্রায় লম্বা একটা সময় দিতে হবে, যে দীর্ঘ 8 ঘন্টা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ওটা ম্যানেজ করা আপনাদের জন্য আসলে কতখানি কষ্টসাধ্য ছিল? আমরা সকালে যখন যেতাম, সেখানে আমাদের জন্য সকালে একটা নাস্তার ব্যবস্থা ছিল। সারা 1টা পর্যন্ত আমরা ক্লাস করতাম, তারপর হচ্ছে আবার 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের ব্রেক থাকতো। সেখানে আমাদের একটা লাঞ্চেরও ব্যবস্থা ছিল, এবং তারপরে যে 2টা থেকে হচ্ছে 5টা পর্যন্ত আমাদের ছিল হচ্ছে মেইনলি প্র্যাকটিস টাইম। আমাদের সকালবেলা যে কাজগুলো করাতো সেগুলো হচ্ছে আমরা 2টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস করতাম। তো সেটার ভিতরে আবার একটু ব্রেকের ব্যবস্থা করতো, কারণ অনেকক্ষণ যেহেতু আমরা কম্পিউটারে কাজ করতাম, একটা রিফ্রেশমেন্টের জন্য একটা ব্রেক দিত, সাথে হচ্ছে একটা চা নাস্তার একটা ব্যবস্থা ছিল আর কি আমাদের। তো দেখা গেছে আমাদের 8 ঘন্টা অনেক বেশি মনে হইলেও কাজের ভিতরে থাকাতে আমাদের আসলে এইভাবে সময়টা পার হয়ে গেছে আর কি, খুব ইয়ার ভিতর দিয়েই। আপনি তো স্টুডেন্ট ছিলেন, জি। তো স্টুডেন্ট থাকাকালীন সময়ে আপনার পড়াশোনা এবং পাশাপাশি আরো 8 ঘন্টা সময় দেয়া, এটা আপনার জন্য কতখানি চ্যালেঞ্জিং ছিল? এটা আমার জন্য একটু টাফ ছিল। তারপর আমি ক্যাম্পাসে স্যারদের সাথে পরামর্শ করে টাইমটা আমি একটু সিস্টেম করে নিয়ে নিয়েছিলাম। আমার সাথে ফ্রেন্ডই ছিল স্যার, আমি ক্যাম্পাসে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, তো ওই জন্য আমাকে ওই টাইমটা আমাকে নিতে পারছে আমি। তারপর আমি যখন গ্রাফিক ডিজাইন যেহেতু বেছে নিয়েছি, আমার কিন্তু রিচার্জ করতে হয়, ভাবতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। আমার ক্লাসে যারা আছে সবাই আমরা ফ্রেন্ডলি ছিলাম, চা নাস্তা তো আছে।
আমরা যখন রিচার্জ করি চিন্তা ভাবনা করে করে কাজ করতাম, বিভিন্ন ডিজাইন দেখতাম। শুরুতে আমরা কপি ডিজাইন করতাম, তারপর আমরা আস্তে আস্তে ক্রিয়েটিভ তৈরি করলাম। আমরা সবাই ভাবতাম এমন একটা ডিজাইন করি, কাতায় আর্ট করতাম, আর্ট করে করে ওইটা আমরা প্র্যাকটিস করতাম। ওইভাবে আমাদের সময়গুলো চলে যেত আর ডিজাইনটা আমাদের ভালোভাবে শেখা হতো। টিচারদের কাছ থেকে সহযোগিতাপূর্ণ মনোভাব কতখানি পেয়েছেন? যদি ই-লার্নিং এর কথা বলি, ওনাদের যে ট্রেনাররা তারা হচ্ছে সবচেয়ে সাপোর্টিভ। ক্লাসের ভিতরে তো 8 ঘন্টা স্যাররা আমাদের সাপোর্ট দিতই, এরপরে অনলাইনে তাদের আমাদের যদি কখনো কোনো ক্লায়েন্ট মেসেজ করছে আমি বুঝতে পারতেছি না যে এটা আসলে আমি কি করব, তো আমরা স্যারদের নক দিতাম যে স্যার আমার কাছে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, এই ধরনের কাজ চাচ্ছে, আমি তো স্যার বুঝতেছি না। স্যার দেখা গেছে সাথে সাথে আমাকে একটা সাজেশন দিয়ে দিছে যে আপনি এইভাবে রিপ্লাই করেন তাহলে ক্লায়েন্ট হয়তো বা আপনাকে এই কাজটা দিবে। এমনও হয়েছে যে আমার একটা অর্ডার আমি পারতেছি না করতে, আমি স্যারকে ওইটা দিয়ে দিছি, স্যার আমার হয়ে এই কাজটা আমাকে কমপ্লিট করে দিছে। তো দেখা গেছে যে স্যারদের এই সাপোর্টের জন্য আসলে আজকে আমরা মানে মেইনলি আমি আমার কথাটা যদি বলি, আজকে এই পর্যন্ত আসতে পারছি শুধু আমাদের মেন্টরদের সাপোর্টের জন্য। তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আপনারা প্রথম থেকেই ছিলেন? জি, এবং আমাদের 3 মাস কোর্সের পরে আরো 3টা মাস আমরা হচ্ছে হেড অফিস থেকে আমাদের মেন্টরিং ক্লাস নেওয়া হয়েছে, যাতে আমরা কোনো ধরনের প্রবলেম যদি ফেস করি সেটা যাতে আমরা সলভ করতে পারি সেখান থেকে। আশরাফুলের কাছ থেকে একটু জানতে চাই, প্রশিক্ষণ নেওয়ার সময় আপনি তো আগে থেকে ডিসাইডেড ছিলেন যে আপনি হচ্ছেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, বাট ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য বিষয় এগুলোও তো শিখতে হয় নিশ্চয়ই। সো সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কি আপনাকে ফেস করতে হয়েছে? আমি যখন freelancer.com-এ কাজ করি, তার পাশাপাশি চিন্তা ভাবনা করলাম ফেসবুকের লোকাল মার্কেটে কাজ করব, সেক্ষেত্রে আমার ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ করার দরকার। সেক্ষেত্রে আমি শুরুতে পারতেছিলাম না, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না, অন্যদের ধারণা আমি অনেক পিছিয়ে। সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে ই-লার্নিংয়ের যে ইউটিউবে ঢুকে ভিডিওগুলো দেখতাম, ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ভিডিও পাইতাম, ওইগুলো দেখে আমি কিছুটা আইডিয়া নিয়েছি। প্লাস ইউটিউবটা আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকটা সহায়তা করছে। সার্চ ছিল, স্যারও সহায়তা করছে। যখন আমি কাজ পারতাম না স্যারকে ফোন দিতাম, স্যার আমাকে তাৎক্ষণিক সহায়তা করতো। আরফিন, আপনি একটু বলবেন, আপনি নিজেও একজন ট্রেনার, সো আপনার সময় যারা ট্রেনার ছিলেন তারা আসলে প্রশিক্ষণার্থী যারা ছিলেন তাদের প্রতি সহানুভূতিশীলতা এবং পাশাপাশি অলওয়েজ হেল্প করার যে মনোভাব সেটা আসলে কতখানি পোষণ করতেন? আমি যে ট্রেনারদের পেয়েছি আর কি, তাদের ভিতর তো সাপোর্টিভ যে বিষয়টা এটা সম্পূর্ণ ছিল। কারণ দেখা গেছে আমি মাঝে মাঝে রাত 12টার পরেও তাদের ডিস্টার্ব করছি, ফোন দিয়েছি যে স্যার আমার ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, কারণ নর্মালি আমাদের ক্লায়েন্টের মেসেজ দেয় হচ্ছে রাত 12টা থেকে সকাল 4টা-5টা পর্যন্ত, কারণ ওদের সময় অনুযায়ী। তো দেখা গেছে আমরা অনেক সময় হেজিটেশন ফিল করতাম যে স্যারকে আমি এখন নক দেবো, স্যারকে আমাকে রিপ্লাই করবে নাকি। তো দেখা গেছে যে আমি যদি তখন স্যারকে মেসেজটা না করি আমার ক্লায়েন্টটা ছুটে যাচ্ছে, তো আমি স্যারকে মেসেজ করছি, স্যার বেশিরভাগ সময় বলতে পারলে স্যার আমাদের রিপ্লাই করে সাজেশন দিয়েছে। অনেক সময় দেখা গেছে যে ক্লায়েন্টের সাথে আমি আমার স্যারকে কানেক্ট করে দিয়েছি, আমরা গ্রুপ কলে চলে আসছি, যে আমার মেন্টরও আমার সাথে আছে, আমি ক্লায়েন্টকে বলছি যে আমার মেন্টরের সাথে আছে সিনিয়র, আমরা তাহলে গ্রুপে ডিসকাশন করি বিষয়টা নিয়ে। তো ওইভাবেও স্যার আমাদের অনেক হেল্প করছে। তো তাদের যে সাপোর্টিভ রোল, এটার জন্য আসলে আমরা এই সাহসটা পাইছি যে আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে কিছু করা সম্ভব। কমিউনিকেশনের ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু দেশের বাইরেরই বেশিরভাগ ক্লায়েন্ট। সো আপনারা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য আসলে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করেছেন এবং এই প্রশিক্ষণ আপনাকে কতটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য হেল্প করেছে? আমাদের এই প্রশিক্ষণের ভিতরে এই কমিউনিকেশন শেখার জন্য আলাদা একটা পার্ট আছে, স্যার আমাদের এটার জন্য আলাদা ক্লাস নিয়েছেন। কিভাবে আমরা ক্লায়েন্টকে রিপ্লাই করব, কিভাবে তাকে প্রপোজাল পাঠাবো, কিভাবে তার সাথে আমরা নেগোশিয়েট করব প্রাইস নিয়ে, কিভাবে সে যদি আমাদের কাজটা পেয়ে খুশি না হয় তাকে অ্যাপোলোজাইজ করে আবার নতুন করে সাবমিট করব। কারণ দেখা গেছে অনেক সময় ক্লায়েন্ট কাজ পেয়ে দেখা গেছে ক্যান্সেল করে দিতে চায়, যে তোমার কাজ সুন্দর হয় না, তোমাকে দিয়ে আমি কাজ করাবো না। তো তখন দেখা যায় যে কাজটা ছুটে যায়। তো স্যাররা আমাদের এমন কিছু প্রসেস শিখিয়ে দিয়েছে যে কাজ যদি আমার খারাপও হয় আমি যাতে আমার ক্লায়েন্টকে সেভাবে ম্যানেজ করে আমি আবার রিসাবমিট করতে পারি।
ওকে, তো দেখা গেছে এতে আমাদের যে কাজ ছুটে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু আমাদের অনেক কমে গেছে। সো ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য Convince একটা করা কিন্তু জি, জি। স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ক্ষেত্রে একটু জানতে চাই যে অনেকেই তো রয়েছে একটু ইন্ট্রোভার্ট, কম কথা বলে। আই থিঙ্ক আশরাফুল আপনি নিজেই একটু ইন্ট্রোভার্ট। তো এইসব ক্ষেত্রে মানে ক্লায়েন্ট তো প্রথমত হচ্ছে দেশের বাইরে, একদমই ভিন্ন রকম একটি ভাষা, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাদেরকে ইংলিশ বলেই তাদেরকে কনভিন্স করতে হয়। তো সেই সব ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে আপনি কিভাবে ম্যানেজ করেছেন প্রথম থেকেই? শুরুতে আমি যখন কাজ করি মোটামুটি ইংলিশে মোটামুটি ভালো পারি, সেক্ষেত্রে তাদের কাছে গুড কমিউনিকেশন, যেটা সাইলেন্টভাবে যেটা গুড কমিউনিকেশন, বেশি কথা বলা দরকার নেই, যেটা আমার যতটুকু আমার প্রয়োজন সেই কথাগুলো আমার ক্লায়েন্টকে আমি বুঝায় বলতে পারাটাই হচ্ছে আমার লক্ষ্য ছিল শুরুতে। জি, সেটা কি আমি আপনি কিন্তু করতে পারেন। মোটামুটি পেরেছি, ওই জন্য আর কি আমি একটু আগে নিতে পারতেছি আর কি। আরিফিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের প্ল্যাটফর্ম তৈরি করা, স্পেশালি কোন মার্কেট প্লেসে আপনারা কাজ করবেন, এটা ডিসাইড করার ক্ষেত্রে আপনি আপনার কাজের কোন স্কিলগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন? আমি হচ্ছে যেহেতু freelancer.com এবং ফাইবারে কাজ করতাম, মেইনলি আমার টার্গেট ছিল এই দুইটা সেক্টরে। তো আমি স্কিলের ভিতর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফেসবুক অ্যাডস এবং হচ্ছে এসইও, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুটি স্কিলের উপরে বেশি প্রাধান্য দিয়েছি। এবং সাথে হচ্ছে যেহেতু আমি এসইও করব, এর জন্য আমার সাপোর্টিভ হিসেবে আমি ওয়ার্ডপ্রেসটাকেও একটু আয়ত্তে নিয়ে আসছি। কারণ আমার ক্লায়েন্টকে দেখা গেছে আমি শুধু এসইও পারি, কিন্তু এসইও করতে গেলে আমার সাথে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কিছুটা অন্তত জানা থাকতে হয়। এখন যেহেতু আমি এসইও করতে গেলে আমার এটা জানা থাকতে হয়, আমি যদি এটা না পারি আমার কাজগুলো ছড়ে যাচ্ছিল। তো সাথে সাথে আমি এসইওর সাথে আমি ওয়েব ডেভেলপমেন্টও কিছুটা আয়ত্ত করেছি। তাই বর্তমানে আমি যে কোনো ধরনের এসইও কাজ যদি পাই, আমাকে আর সেটা ছাড়তে হয় না, আমি সাথে সাথে সেটা নিয়ে নিতে পারি একই কাজটা। এবারে আমরা ম্যাক্সিমাম আপনাদের যে আর্ন আছে সেটা নিয়ে জানতে চাই। আরিফিন, আপনার এখনো পর্যন্ত সর্বোচ্চ আয় কত ছিল এক মাসে? সর্বোচ্চ আয় একটা প্রজেক্ট আমি পেয়েছিলাম আমেরিকান একটা ক্লায়েন্টের। উনি হচ্ছেন একটা ই লার্নিং টাইপের একটা ওয়েবসাইট ক্রিয়েট করাচ্ছেন, এখন ওইটা কাজ চলতেছে। তো সেটা হচ্ছে $1200 ছিল। সো আশরাফুল, আপনি এক মাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ আয় কত করেছেন? আমি এক মাসে $700 আয় করেছিলাম, আচ্ছা সেটা বাংলাদেশের। আচ্ছা, সো অলমোস্ট প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। জি। তো আপনাদের ক্ষেত্রে পরিবর্তনটা কি ছিল সেই গল্পটা জানতে চাই, যে আপনার পরিবার যখন প্রথম দেখলো আপনি একটা ভালো অ্যামাউন্ট আর্ন করছেন, তখন পরিবার থেকে আপনার প্রতি তাদের ধারণা বা যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা আসলে কতখানি পরিবর্তন হয়েছে? অনেকটা পরিবর্তন হয়েছে। তখন আমি পরিবার থেকে নিয়ে চলতাম, এখন আমি পরিবারকে দিই। আচ্ছা আরিফিন, আপনার মানে পারিবারিক এবং সামাজিক যে অবস্থান সেটাতে আসলে কতখানি প্রভাব ফেলেছিল আপনার ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হচ্ছে ফ্রিল্যান্সিং এর এই অগ্রযাত্রা? তো যখনই আমার আর্নিংটা চলে আসে, ফ্যামিলির সবারই আসলে ধারণাটা চেঞ্জ হয়ে যায় যে আসলে ও ভালো একটা কিছু করতে পারবে এবং করতেছে। এবং আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমার ফ্যামিলিকে খরচ দিচ্ছি। এবং পাশাপাশি আমি হচ্ছে যেহেতু মোটামুটি একটা আর্নিং করতে পারতেছি এখন, সাথে সাথে নিজে একটা এজেন্সি দাঁড় করানোর চেষ্টা করতেছি। আমি একটু জানতে চাই যে আপনারা পেমেন্ট উইথড্র করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন কি হয়েছেন আশরাফুল? আপনার কখনো কোনো ধরনের ঝামেলা হয়েছে কি? আমি একটা ঝামেলায় পড়েছিলাম বিগত 6 মাস আগে। কোরিয়ান একটা রেগুলার ক্লায়েন্ট ছিল। শুরুতে সাপ্তাহিক উইকলি টাকাটা উইথড্র নিয়ে নিতাম ওনার কাছ থেকে। এটার সময় ভাবলাম তো আমি 1 মাস পরে একটা অ্যামাউন্টটা যদি নিয়ে নিই তাহলে টাকাটা একসাথে পেয়ে যাব। লাস্টের দিকে উনি আমার টাকাটা মেরে দিই। পার্সোনাল ক্লায়েন্ট ছিল। ও মাই গড, এটা কত ছিল অ্যামাউন্ট? এটা 1.5 লক্ষ টাকা ছিল বাংলা টাকায়? জি। আরফিন, আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে এই পর্যন্ত ওই ধরনের হ্যাসেল হয়নি আর কি। তো আমি মোটামুটি ক্লায়েন্টের সাথে যখন কাজ করি আমি অ্যাডভান্স নিয়ে নিই। একেবারে শেষের দিকে রয়েছে, তো আমি একটু জানতে চাই যে পুরো জার্নিটাই আপনাদের অনেক ধৈর্য এবং সহনশীলতার একটা জার্নি। যেহেতু 8 ঘন্টা করে প্রথমে ট্রেনিং সেশন হয়, তার পরবর্তীতে রাত দিন সব কিছু এক করে, মানে 24/7ই আপনাদের আমার মনে হয় যে কাজের সময়টাকে ধরে নিতে হয় ক্লায়েন্টের সময় অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আসলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা মানে
কিভাবে করে সম্ভব, যেহেতু আপনি একজন ট্রেনার, আপনার কাছ থেকে প্রথমে শুনবো। যদি কারো ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা তৈরি হয়, তো মেন্টালি তাকে প্রিপেয়ার্ড হয়ে নিতে হবে যে আমার দৈনিক মিনিমাম 10 ঘন্টা কাজ করতে হবে। রাত 12টা থেকে সকাল 6টা, এখানে 6টা ঘন্টা। আর যদি আমার কাজ রেগুলারলি আসতে থাকে, তো কাজগুলো আমি দিনে যে কোনো সময় ভাগ করে নিচ্ছি। কিন্তু মেইনলি আমাদের টার্গেট করতে হবে যে ফ্রিল্যান্সার, যেহেতু আমি ফ্রিল্যান্সিং আমি আউট অফ মার্কেট প্লেস করি বা যে কোনো মার্কেট প্লেসই করি, আমাদের ইউরোপিয়ান ক্লায়েন্ট বা আমেরিকান ক্লায়েন্ট যারাই আসে তারা রাতের বেলা আসে আমাদের, কারণ তাদের সাথে টাইমের ডিফারেন্সটা আমাদের অনেক। তো ওই মেন্টালি প্রিপেয়ার্ড যদি আমি হয়ে এই সেক্টর আসতে পারি, তাহলে আমি সফলতা পাবো 100%। সময়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কাজে লাগাতেও হবে। আশরাফুল, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাই, নিজের ধৈর্য এবং একাগ্রতা বৃদ্ধির জন্য যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে যাচ্ছে তাদের করণীয় কি? শুরুতে আত্মবিশ্বাস হতে হবে, 2 নম্বরে ধৈর্যশীল হতে হবে। যে ধৈর্যশীল হতে পারবে না সে কখনো কাজে এগোতে পারবে না। সবার আগে রুটিন অনুযায়ী কোন সময় আমি কি কাজ করব, কোন সময় আমি ঘুমাবো, সকল কিছু রুটিন করে নিজের লক্ষ্যটাকে স্থির রেখে সামনের দিকে এগোতে হবে। খুব ভালো লাগলো আরিফিন এবং আশরাফুল, আপনাদের দুজনের কাছ থেকে আপনাদের সফলতার গল্প শুনে। আমরা আশা করব যে আপনারা আরো সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। বিদায়ের বেলা একটি কথা বলতে চাই, আপনার ধৈর্য, আপনার পরিশ্রম আপনাকে অবশ্যই ভালো কিছুর জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তার একদম জলজান্ত প্রমাণ আমাদের আজকের সফল দুজন মানুষ, যারা খুব অল্প সময়ে নিজেদেরকে গুছিয়ে নিয়েছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। তো আপনারাও চেষ্টা করুন, অবশ্যই পারবেন এবং এজন্য আমরা তো রয়েছি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য। নতুন নতুন সব সফলতার গল্প নিয়ে ফিরে আসবো আমাদের সফলতার গল্প অনুষ্ঠানে। চোখ রাখুন জিটিভিতে, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।